করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়। এটি হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। আমাদের লোকেরা গুলি অনেকে চালাইছে। এখন হুকুম তামিল করলে শুনলেও আমাদের জ্বালা, পেটে লাথি মারবে, আর না শুনলে আমাদের মেরে দিবে। যারা হুকুমদাতা তাদের কিছু হয় না, হয়তো মরছি তো আমরা শয়ে শয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। হাজারো রক্তের বিনিময়ে ২৪-এর বিপ্লবে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে সবচেয়ে বেশি। পুলিশের অনেক দোষ ছিল, পুলিশ আগে অনেক নির্যাতন করছে। ওরা চাঁদাবাজি থেকে শুরু করে প্রত্যেকটা সিন্ডিকেটে কিন্তু পুলিশ, একটা পুলিশের যে বড় কর্মকর্তা সে থেকে শুরু করে বড় বড় এমপি আমলা সবাই কিন্তু একটা ভাগ পায়। তাহলে এসব পুলিশের কোনো দরকার নাই। পায়ে পায়ে অগো টাকা দিতে হইতো। আমরা তো ভুক্তভোগী সিএনজি জেলা, আমরা কি পরিমাণ টাকা দিয়েছি এই আন্দোলনের পরে, এ পর্যন্ত একটা টাকা কোথাও দেয়নি, কোথাও ধরে নেই, একটা টাকা দিতে হয়নি। গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর সংস্কার কাজ চলছে। বিভিন্ন থানায় রদবদল হয়েছে ৩০ থেকে ৫০ ভাগ পর্যন্ত। রাজনৈতিক প্রেক্ষাপট এবং অতি উৎসাহিত পুলিশ, আমার কাছে মনে হচ্ছে এই দুইটার কারণেই এটা হয়েছে। এই ফুটপাতিটা সেটা যা আছে ক্লিন, এখানে কোনো চাঁদাবাজি কোনো কিছু চলবে না। ছাত্রদেরও যেটা আন্দোলনের দাবি ছিল বৈষম্য বিরোধী, সেই বৈষম্যটা সব জায়গা থেকেই দূর করতে হবে, সংস্কার সব জায়গা থেকেই হইতে হবে। সংস্কার করতে হলে তো আসলে একটা নতুনভাবে শুরু করতে হয়, তার জন্য বদলিটা হয়তো বেশি হচ্ছে। কিছুটা ডিমোরালাইজড হয়েছিল। আমাদের যারা সিনিয়র অফিসার আছেন তারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমরা যার যার অবস্থান থেকে আবার দাঁড়াচ্ছি। চাকরি যখন করতে হবে সেবার মনোভাব নিয়েই করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তায় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের দেয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। প্রশ্ন উঠেছে, পুলিশ সক্রিয় হচ্ছে কবে? সমাজের শক্তির সাথে পুলিশের শক্তি যখন এক হয়ে যায় তখনই একটা আমরা অপরাধ প্রতিরোধ করতে সক্ষম হই, এবং এই শক্তিটা কাজে লাগিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটা প্রদান করতে সম্ভব হব। এবং এই সংস্কার যেহেতু একটা বিষয় আসছে, এটা একটা চলমান প্রক্রিয়া, এবং আশা করি এই পরিবর্তিত পরিস্থিতির জন্য আকাঙ্ক্ষা পূরণ করার জন্য পুলিশের যে সংস্কার কাজ সেটা দ্রুতই সম্পন্ন হবে। পুলিশ কি জনগণের সেবক হবে নাকি আবার আস্থা হারাবে? ৫ আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটাই উঠে আসছে বারবার। উঠছে সংস্কার করা দরকার, সংস্কার করে এমনভাবে তাদেরকে আনা দরকার যেন কখনো কোনো একটা ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক দলের কেউ পারপাস সার্ভ না করে কিংবা করতে না পারে, এমন এক স্ট্রাকচারে তাদের আনা দরকার। তাই এখন সবাই চেয়ে আছে যে এখন যে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক, তারা ঠিক কিভাবে তাদেরকে সামনে নিয়ে আসবে জনগণের সেবক হয়ে নাকি আগের বেশে। তা নিয়েই আমাদের এবারের আয়োজন। প্রিয় দর্শক, থাকুন পুরো অনুষ্ঠান জুড়ে। আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। নিরস্ত্র ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচারে গুলি চালানোর এই দৃশ্য হতবাক করে গোটা দেশের মানুষকে। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে গুলিবিদ্ধ নাগরিকদের পুড়িয়ে দেওয়ার মতো এমন পৈশাচিক নির্যাতন হয় একটা স্বাধীন দেশে, তা এখনো মানতে পারেন না অনেকেই। ফলাফল, পুলিশের ওপর মানুষের আস্থা একেবারেই তলানিতে নেমেছে। এই বাহিনীর আচরণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে, যার বহিঃপ্রকাশ ঘটে জুলাই বিপ্লবে। জীবন বাজি রেখে অস্ত্রধারী পুলিশকে ধাওয়া দেয় ক্ষুব্ধ পাবলিক। অনেক স্থানেই পালিয়ে যায় পুলিশ। ৫ আগস্টের গণ অভ্যুত্থানে আসে বাংলাদেশের আরেক বড় বিজয়। সেদিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেও বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর গুলি চালায় যে পুলিশ বাহিনী, তারা কিভাবে ফিরে আসবে তা নিয়েই এখন বড় প্রশ্ন জনমনে। উত্তর খুঁজবে সমাধান কোথায় টিম। শুরুতেই যেতে চাই রাজধানীর শাহবাগ থানায়। ৫ আগস্টের পর পুলিশ বাহিনীর অনেকেই
কর্মবিরতিতে, আবার কেউ কেউ আত্মগোপনে রয়েছেন বলেও শোনা যায়। এর প্রায় 1.5 মাস পর পরিস্থিতির উন্নতি হয়েছে কিছুটা। এই থানার নিয়মিত কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, বিভিন্ন স্থানে টহলও দিচ্ছে। হ্যাঁ, সব চলছে আগের মতো, কোনো কিছুতে কোনো কম নাই। এই প্রতিবেদনের শুটিং যখন চলছে তখন পর্যন্ত এখানে নতুন ওসি এসে যোগ হননি। এর আগের যিনি এখানে ওসির দায়িত্বে ছিলেন তিনি তার বদলি হয়ে গেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে রদবদল হচ্ছে পুলিশের বিভিন্ন শীর্ষ থেকে বিভিন্ন পদগুলোতে, তাতে করে পুলিশের যে স্বাভাবিক কার্যক্রম সেখানে অনেকটা ঠিক রাখার চেষ্টা করা হলেও কিছুটা হলেও তা ব্যাহত হচ্ছে। কথা হলো এই পুলিশ সদস্যের সঙ্গে, জানালেন বাধ্য হয়েই দেশের মানুষের উপর গুলি চালাতে হয়েছে অনেক পুলিশ সদস্যকে। আমাদের লোকেরা গুলি অনেকে চালাইছে। এখন আত্মরক্ষার ক্ষেত্রে গুলি আমি না, শুধু পুলিশের লোকে না, স্টুডেন্টদের হাতে কি মানে অস্ত্র ছিল না, স্টুডেন্টদের হাতে আমি সম্পূর্ণ এটার বিরোধী। এই কারণে যে কাউকে বিনা বিচারে হত্যা করাটা এটা মহাপাপ, মানুষ হত্যা মহাপাপ। তার দাবি অনেকেই আছেন যারা ভালো এবং সৎ পুলিশ। অনেক সময় এমন সদস্যরা সিনিয়র অফিসারদের অন্যায় নির্দেশ মানতে চান না, তবুও একসময় ভুল করে ফেলেন। আমি যেমন যে সরকার আসুক না কেন, আমি জনগণের জন্য কাজ করি। এরকম কয়জন আছে আপনার? অনেকে আছে, কিন্তু অনেকে করতে পারে না। আমাদের করতে পারে না। মনে করেন যদি রুলিং গভর্নমেন্টের কেউ বলে যে এই তুমি এই কাজ করো, এই কাজ না করলে তোমার আজকে পোস্টিং, আমি অনেকবার সম্মুখীন হচ্ছি। বলছে যে তোমার খাগড়াছড়ি পোস্টিং, 24 ঘন্টার ভিতর চলে যাও, তোমার অমুক জায়গায় পোস্টিং, তুমি চাকরি করতে পারবা না, এরকম। এখন কতক্ষণ পর্যন্ত কতজনে এটা সহ্য করে থাকতে পারে, ধৈর্য ধরে থাকতে পারে? এই ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন হয়তো অনেকে এটা থেকে বিস্তৃত হয়ে যায়, অন্যায় হয়। কেবল তাই নয়, সঠিক পথে থাকার কারণে কোনো কোনো পুলিশ সদস্যের পদে অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন শাখাওয়াত হোসেন। মানুষের খেদমতে আছি 35 বছর, আমি কাজের বিচার করছি থানা। এই যে র্যাঙ্ক কেড়ে নিয়ে গেছে 16 সালে, ইন্সপেক্টর দেয়নি। আমার সাথে যারা এএসপি হয়ে গেছে ইন্সপেক্টরের অধিকাংশ, আমি র্যাঙ্ক পাই। আপনি বঞ্চিত মানে এখানে অন্যায়, সম্পূর্ণ অন্যায়ভাবে। আমি জয়েন করা, সাতক্ষীরা সদরে জয়েন করার 11 মাস 20 দিন আগে পেপারে আসছে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে। তার জন্য আমি অন্য থানায় ছিলাম। সাতক্ষীরা আমি কিভাবে ওইটা রক্ষা করব? আমার বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে আমাকে আক্রোশমূলক ওই যে ক্রস ফায়ার দেয়নি। এখন ক্রসে যারা হুকুমদাতা তাদের কিছু হয় না, হয়তো মরছি তো আমরা শয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কোনো কোনো পুলিশ সদস্যরা বলছেন তারা সততার সঙ্গে জনগণের সেবক হয়ে কাজ করার যে চেষ্টা করেন সেটা সবসময়ই সম্ভব হয় না, কেননা উচ্চ পর্যায়ের যে নির্দেশনা, সেই নির্দেশনার কারণেই তারা অনেক সময় বিভ্রান্তিকর কাজ করেন, যেটাতে তারা নিজেরা এবং এই পুলিশের যে ব্যানার সেটাও অনেক ক্ষেত্রে সমালোচিত হয় এবং হয়েছে বিগত সময়ে। তাই তারা চান এমন একটা সিস্টেম যার মাধ্যমে তারা সততার সঙ্গে জনগণের সেবক হয়ে কাজ করতে পারবেন এবং তাদের যে যথাযথ মূল্যায়ন সেটাও হবে বিভিন্ন ক্ষেত্রে। এবার যাওয়া যাক মিরপুরের দিকে। 12 নম্বরের এই পল্লবী থানায় এখনও আছে আন্দোলনের দাগ। পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরপুর ডিওএইচএস এলাকায় হামলা গুলি চালালে মিরপুরের বিক্ষুব্ধ মানুষ এই পুলিশের ভ্যানটিতে আগুন দেয়। 5 আগস্ট এই থানায় ভাঙচুরের ঘটনাও ঘটে। আসলে এটা অনেক বছরের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। পুলিশ যে ধরনের কাজকর্ম করার দরকার ছিল ইতিপূর্বে সে কাজগুলো 5ই আগস্টের আগে সেই কাজগুলো আসলে করে নেই, যার কারণে সাধারণ মানুষের একটা ক্ষোভ ছিল, অনেক দিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। ওরা বেশি করছে, সন্ত্রাসটাও বেশি করছে ওরা, যার কারণে সবাই হয়তো গোটা কয়েকজন মানুষ বলতে পারে না মুখে সম্মানের কারণে, না হইলে ওরা যা করছে বলার মতন না। অহন জুই গেলে অগ শিক্ষা হয়, তাহলে এটা আমার মানুষের সাথে করবো না। পায়ে অগ টাকা দিতে হইতো, টাকা দিতে হইতো। আমরা তো ভুক্তভোগী সিএনজি জেলা, আমরা কি পরিমাণ টাকা দিছি এই আন্দোলনের পরে এ পর্যন্ত 1 টাকা কোথাও দেয়নি, কোথাও ধরেনি, 1 টাকা দিতে হয়নি। পুলিশের উপরে যে ক্ষোভ তৈরি হয়েছিল মানুষের মধ্যে, তার বহিঃপ্রকাশ দেখা গিয়েছে গণ অভ্যুত্থানের অর্থাৎ 5 আগস্টের পরই এবং অনেক বেশি করে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সাধারণ মানুষ একরকম ক্ষেপে ফুঁসে এসব থানাতে অনেক ক্ষেত্রে আগুন ধরিয়ে দেয় এবং আমরা দেখেছি যে
কোনো কোনো ক্ষেত্রে ভাঙচুরের ঘটনাও ঘটে এবং সেটা একটা দুটো নয়, রাজধানীর বিভিন্ন থানায় এমন ঘটনা ঘটেছে। তবে পুলিশ সদস্যরা মনে করেন এর জন্য অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যদের ভূমিকা, যেটা ছাত্র জনতার বিপক্ষে ছিল, ঘুষ চাঁদাবাজি সহ নানা কাজে লিপ্ত হওয়ার কারণেই মানুষ এত বিক্ষুব্ধ ছিল। তবে তারা আশা করছেন যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পুষিয়ে নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তারা আবার জনগণের সামনে ফিরে আসতে পারবেন সেবক হয়ে। গণ অভ্যুত্থানে 1.5 মাস হয়ে গেছে, ভাঙা গ্লাস খুলে নতুনভাবে সংস্কার করা হচ্ছে। দেখতে চাই থানার কার্যক্রম কেমন চলছে। আমি এখানে 2 দিন যাবত জয়েন করেছি, ঠিক আছে। 2 দিনের কাজের ব্যস্ততা কেমন? 2 দিনে তো আমার ডিউটি হয়েছে আজকে। জনগণ আসতেছে, কথা বলতেছি। রাজধানীর বিভিন্ন স্থানে যে পুলিশ স্টেশনগুলো রয়েছে সেসব জায়গায় ইতিমধ্যেই বেশ কিছু কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন অভিযোগ মামলা সহ নানা কাজ এইসব থানাগুলোতে চলছে। অনেক জায়গায় রদবদল হচ্ছে, যেমন ওসি পরিবর্তন হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন পুলিশ সদস্যদের বেলায় প্রায় 30 থেকে 50% পর্যন্ত বদলি হয়ে গেছে। যারা থানাগুলোর সিনিয়র কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে আগের চেয়ে গতি বাড়ছে, 1 থেকে 1.5 মাসের মধ্যেই থানায় স্বাভাবিকতা ফিরে আসবে, অনেক কিছুই আগের মতো হয়ে যাবে এবং এবারের যে পুলিশকে বাংলাদেশ দেখবে তারা হবে জনগণের সেবক। এখন দেখা যাক সামনের দিনে কি হয়। এবার কথা বলতে চাই সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে, যিনি আগে এসবি বা স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। ক্ষোভের কারণ আমার জায়গা থেকে আমি বলতে চাই যে ওইটার কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় অতি উৎসাহী কিছু পুলিশ সদস্য, দ্বিতীয়ত রাজনৈতিক প্রেক্ষাপট এবং অতি উৎসাহিত পুলিশ। আমার কাছে মনে হচ্ছে এই দুইটার কারণেই এটা হয়েছে। আমি রাজনৈতিক ঊর্ধ্বে থেকে সততার সঙ্গে ঘুষ দুর্নীতির বাইরে থেকে আমি যদি এখানে বসে আমার ফোর্সকে আমি চালাই আমার মতো করে চালাই, অবশ্যই ভালো হবে। নজরুল ইসলাম জানান, প্রায় প্রতিদিনই এই থানার পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে বদলি হচ্ছেন। এ পর্যন্ত প্রায় 50% পুলিশ সদস্যদের এমন রদবদল চলছে। যদি আমার কোনো পুলিশ সদস্য এরকম কোনো কিছু করে থাকে, কোনো কাগজ, কোনো মামলা, কোনো অভিযোগ থেকে বা ফুটপাত থেকে কোনো টাকা নেয়, আমি যদি এটা কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাই বা আমার কানে আসে, অবশ্যই আমি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব এবং আইনের আওতায় আনবো। এটা হলো বড় কথা। আমার মেসেজ ক্লিয়ার, মানে এই ফুটপাতিটা সেটা যা আছে ক্লিন, এখানে কোনো চাঁদাবাজি কোনো কিছু চলবে না। এখানে কারুর যাওয়ার সুযোগ নাই, না রাজনীতিবিদ, না সিটি কর্পোরেশন বা অন্য কোনো কারুর। কিন্তু আমাকে আগে স্বচ্ছতা থাকতে হবে। সেই স্বচ্ছতা আপনাদের সামনে বললাম যে আমি 100% আমার জায়গা থেকে আমি স্বচ্ছ আছি। আপনারা আমাদের সহযোগিতা করেন, তথ্য পাইলে আমাদেরকে দেন, আমি ব্যবস্থা নিব এবং আমি নিজেই দরকারি প্রয়োজন তার ব্যবস্থা নিব। সব কিছু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা ওই পুলিশ থেকে বের হয়ে আসতে যাচ্ছি। মিরপুর 10 নম্বর ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয় রণক্ষেত্রে। এখানেও নিহত এবং আহতদের সংখ্যা অনেক। তবুও অনেক পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচার গুলি হামলার পরেও রাজপথ ছাড়েনি প্রতিবাদী ছাত্র নাগরিকরা। অনেক রক্ত আর জীবনের বিনিময়ে বাংলাদেশ নতুন রূপ পেলে মিরপুর মডেল থানায় আগুন দেয় বিক্ষুব্ধরা। পড়ে যায় নিচতলার সবকিছুই, পড়েছে হাজত, দ্বিতীয় তলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মূল ভবনের বাইরের এই আড্ডার স্থানে জরুরি প্রয়োজন সারছেন ডিউটি অফিসাররা, যাদের কেউ কেউ এই থানায় নতুন, আবার কেউ আছেন পুরনো। ভয়াবহ আকারে এই পুরো ভবনটাতে আগুন লেগেছিল এবং সবকিছু, এই ভবনের যা কিছু ছিল সবকিছু পুড়ে একেবারে শেষ হয়ে গেছে। তাতে করে বোঝা যাচ্ছে যে পুলিশ এই মিরপুর 10 নম্বরে কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছে। ঢাকা শহরের যাত্রাবাড়ি, মিরপুর 10, বাড্ডা, রামপুরা সহ যেসব স্থানে ব্যাপক আকারে আন্দোলনকে সক্রিয়ভাবে ভূমিকা রাখে ছাত্র জনতা, তার মধ্যে মিরপুর 10 নম্বর ছিল এবং সেখানে এই মিরপুর 2 নম্বর কিংবা এই মডেল থানার যারা পুলিশ সদস্যরা ছিল তারা একরকম ভূমিকা রেখেছিল। সেই ভূমিকা কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই মূলত বিক্ষুব্ধ জনতা এই কাজটা করে। গণ অভ্যুত্থানের সময় গড়িয়েছে কিছুটা, এই সময়ে আবার নিজেদের নতুনভাবে গুছিয়ে নেয়ার চেষ্টা মিরপুর মডেল থানার। এখানেও এসেছেন নতুন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। ছাত্রদেরও যেটা আন্দোলনের দাবি ছিল বৈষম্য বিরোধী, সেই বৈষম্যটা সব জায়গা থেকেই দূর করতে হবে, সংস্কার সব জায়গা থেকেই
হইতে হবে। সংস্কার করতে হলে তো আসলে একটা নতুনভাবে শুরু করতে হয়, তার জন্য বদলিটা হয়তো বেশি হচ্ছে। যারা এখন দায়িত্বপ্রাপ্ত হচ্ছে তারা আমি মনে করি যে ওসব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আসতে হবে তাদেরকে। পুলিশিং করতে গিয়ে চাঁদাবাজি বা বিভিন্ন জায়গায় টাকা উত্তোলন এটা করবে, এই মানসিকতা নিয়ে পুলিশিং করার আমি মনে করি যে যারা করতে চাবে তারা হয়তো বা এখন সেটা করতে পারবে না, এক ধরনের কথা। আর বেশিরভাগ যারা এখন দায়িত্ব নিচ্ছে তারা ওই মানসিকতা নিয়ে দায়িত্ব নিচ্ছে না। পুলিশের এখন সবারই একটা চিন্তা ভাবনা যে পুলিশকে জনগণের আস্থার জায়গায় নিতে হবে। ব্যক্তিগতভাবে আমি সেটা মনে করি, আমরা মনে করি যে জনগণের আস্থার জায়গায় যেতে হবে। আর সেদিক থেকে আমাদের সবাইকে ওই সব বিষয়গুলির থেকে দূরে থাকতে হবে। আমার কাছে মনে হয় আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন মনে করেন যে তারা পুলিশ ব্যবহার করতো, এখন পুলিশ মনে করেন যে কারো নামে কোনো মিথ্যে অভিযোগ দিলে বা মিথ্যে কোনো কিছু দিলে তারা তদন্ত না করে যায় না, এখন পুলিশ ভালো। এবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সমাধান কোথায় টিম? হঠাৎ করে কেউ দেখলে বোঝার উপায় নেই যে এই থানাও আগুনে জ্বলেছে। তারা অনেকটা ঘরে বসেই এখন কার্যক্রম পরিচালনা করতে পারছেন। কার গাড়ি পড়ছিল, কয়টা গাড়ি পড়ছিল? 25 গাড়ি পড়ছে, আমাদের টল পাটে গাড়ি পড়ছে, এরা এই 2 ক্যাবিনের গাড়ি পড়ছে 3টার মতো। গাজী শামীমুর রহমান, অফিসার্স ইনচার্জ, তেজগাঁও শিল্পাঞ্চল, নতুন নিয়োগ হয়েছেন 21/8/2024। এবং এই যে ভবনটা পড়ে গিয়েছিল, নিচের ফ্লোরটা একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, ভিতরের যাবতীয় টেবিল এবং জরুরি যে কাগজপত্র আছে তার সবটুকুই পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু এসব আবার রং করে পরিবর্তন করা হয় এবং নতুন করে যে সংস্কার করা হয়েছে তাতে করে হঠাৎ করে বোঝার উপায় নেই যে এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমন পরিবর্তন যেন তাদের মধ্যেও হয়, জনগণের সেবক হয়ে যেন তারা কাজ করে, সেটাই চায় সাধারণ মানুষ। পুলিশ যেন হয় মানুষের বন্ধু। এই পুলিশ সদস্য বলছেন তিনি কোনো অন্যায়কে সমর্থন করেন না। আমার জন্মদাতা পিতাও যদি কোনো অন্যায় করে সেটা তো আমি কোনোদিন সাপোর্ট করি না, কখনো না। সেটা কে করলো এটা আমার জানার বিষয় না। অপরাধী। আমি দেশের জন্য কাজ করি, দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করি, কাউকে মারার জন্য না। আর আমি এটার পক্ষে না। ছাত্র জনতার আন্দোলনে উত্তপ্ত ছিল মোহাম্মদপুরও। গণ অভ্যুত্থানের পর মোহাম্মদপুর থানাতেও আগুন দেয়া হয়। এখনও পোড়ার দাগ আছে, অর্ধেকেরও বেশি পুলিশের গাড়ি জ্বলেছে বিক্ষোভের আগুনে। নিয়মিত কার্যক্রম পরিচালনায় এখন কিছুটা গুছিয়ে নেওয়া হয়েছে এই থানা। নতুন ওসি আলী ইফতেখার হাসান বলছেন সদ্য দায়িত্বপ্রাপ্তরা বেশিরভাগই ক্লিন ইমেজের, তাই জনমনে আস্থা ফিরবে দ্রুতই। আমি নিজে ওসি হিসাবে এসেছি এখানে, আমি নিজে প্রতিদিন রাতে টহল করছি। আমাদের জানেন যে বেশ কিছু গাড়ি পুড়িয়ে গেছে, প্রায় 50% ভেহিকেল আমাদের ড্যামেজ। ফলে আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা আগে যে সেবা দিতাম ওই সেবাটাই দিচ্ছি আমরা দ্বিগুণ পরিশ্রম করে। ইতিমধ্যে জানেন যে আমরা সবখানেই যাচ্ছি, জনগণ যেখানে ডাকছে যাচ্ছি। আমরা সাধ্যমতো চেষ্টা করছি, সাধ্যের বাইরে যেও চেষ্টা করছি জনগণের আস্থাটা অর্জন করার জন্য। চাকরি যখন করতে হবে সেবার মনোভাব নিয়েই করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। শেষ দিন পর্যন্ত, যেদিন রিটায়ারমেন্টে যাব সেদিন অবসরে যাব, তার আগের মুহূর্ত পর্যন্ত সরকার জনগণ আমাকে বেতন দিচ্ছে, আমাকে কাজ করে যেতে হবে, এর বাইরে ভাবার কোনো অবকাশ নাই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন বড় চিন্তার কারণ হয়েছে। গণ অভ্যুত্থানের পর পুলিশের নিষ্ক্রিয়তায় বিভিন্ন স্থানে ডাকাতি, মাজার মন্দিরে হামলা সহ কোনো কোনো স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তবে ছাত্র নাগরিকদের উদ্যোগ, চেষ্টায় বিশৃঙ্খলা কিছুটা কমেছে। সবশেষ গত মঙ্গলবার সারা দেশে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই যে এই সিদ্ধান্ত তা বোঝাই যায়। এবার আমরা কথা বলতে চাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের সঙ্গে। সমাজের শক্তির সাথে পুলিশের শক্তি যখন এক হয়ে যায় তখনই একটা আমরা অপরাধ প্রতিরোধ করতে সক্ষম হই এবং এই শক্তিটা কাজে লাগিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটা প্রদান করতে সম্ভব হব। এবং এই সংস্কার যেহেতু একটা বিষয় আসছে, এটা একটা চলমান প্রক্রিয়া এবং আশা করি এই পরিবর্তিত পরিস্থিতির জন্য আকাঙ্ক্ষা পূরণ করার জন্য পুলিশের যে সংস্কার কাজ সেটা দ্রুতই সম্পন্ন হবে। পুলিশ সদর দপ্তর জানায় গত মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত।
এখানে রদবদল এটা হলো আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমাদের যারা যেখানে প্রয়োজন মনে করে তাদেরকে সেখানে পদায়ন করা হয়। এবং এই জন আস্থার বিষয়টা যেটা আছে, এই যে আমি যেটা আপনাকে একটু আগে বলেছি যে আমরা যদি আইন এবং বিধি মোতাবেক কাজ করি তাহলে আমাদের অবশ্যই জন আস্থা ফিরবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিক্ষুব্ধ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এখনও এই ভবনগুলোতে লেগে আছে, ছাপ রয়ে গেছে, চলছে সংস্কার কাজও। কিন্তু ঠিক একইভাবে কি সংস্কার হয়ে ফিরবে পুলিশ প্রশাসন? তাদের নানা রকমের যে অপকর্ম কিংবা তাদের প্রতি অনাস্থা জনগণের, সেই আস্থা কি ফিরে আসবে? এবারের পুরো পর্বে তাদের নানা কথায় অনেকে আশ্বস্ত হতে পারেন, হচ্ছেন। আমরাও আশা রাখতে চাই যে ভালো মানুষ, ভালো পুলিশ সদস্য অনেক রয়েছে, তাদের মাধ্যমে এই পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ তারা দারুণভাবে ফিরে আসবে এবং জনগণের সেবায় নিয়োজিত হবে। তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা, নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই। যেভাবে ছাত্র জনতা জুলাই বিপ্লবে এ দেশটাকে নতুন এক রূপ দিয়েছে, তাহলেই আমাদের প্রিয় বাংলাদেশ আমূল পরিবর্তন হবে।